27 দিন পর কারামুক্তির উচ্ছ্বাস চিত্রনায়িকা পরিমণির। হাতে মেহেদির লেখায় দিলেন নতুন বার্তা। যখন জেলগেট থেকে বের হো তখন হাত মেরে ভক্তদের শুভেচ্ছা জানাইছে। সবার লোকে হ্যান্ডশিপ করলো, তারপরে গাড়ির উপরে দাঁড়ায় হাইরা সেলফি নিল। আমার অনেক ভালো লাগে পরিমণিকে। চার্জশিট আসলে তার জামিন মঞ্জুরের পদক্ষেপ অবশ্যই গ্রহণ করব, জামিন যাতে পার্মানেন্ট হয়। পরিমণির ক্ষেত্রে রিমান্ডের অপব্যবহার হয়েছে পর্যবেক্ষণ উচ্চ আদালতের। কোর্ট বলেছেন যে তৃতীয় দফায় রিমান্ডের নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এই ধরনের রিমান্ড সভ্য সমাজে চলতে পারে না। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশের প্রমাণ দিতে আওয়ামী লীগ বিএনপি পাল্টাপাল্টি চ্যালেঞ্জ। দলটির 43তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা। আবারও পেছালো ভারতের সঙ্গে বিমান চলাচল, প্রস্তুত নয় এয়ারলাইন্সগুলো, জানালেন পররাষ্ট্র সচিব। যুক্তরাষ্ট্র থেকে আসলো 10 লাখ ডোজ ফাইজারের টিকা। রাজধানী ও আশেপাশের এলাকার ডেঙ্গু রোগীর চাপে হাসপাতালে হিমশিম অবস্থা। 24 ঘন্টায় 3 জনের মৃত্যু। প্রায় 3 মাস পর করোনা শনাক্ত নামল 10%। যমুনার পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত, তলিয়ে গেছে ঘর, ফসলি জমি ও সড়ক। টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়ায় পানিবন্দী লাখ লাখ মানুষ। সাতাশ দিন পর জামিনে মুক্তি পেলেন চিত্রনায়িকা পরিমণি। সকাল 9:30টায় কাশিমপুর কারাগার থেকে বের হন তিনি। গণমাধ্যমের সামনে কোনো কথা না বললেও হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন, ভক্তদের সঙ্গে মিলিয়েছেন হাত। তার আইনজীবী বলছেন, স্থায়ী মুক্তির জন্য আইনি লড়াই করবেন তারা। রিমান্ডে নির্যাতন করা হয়নি বলেও জানান তিনি। এদিকে বনানীতে ফেরার পরই তাকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিমণি। রাজিবুল হাসানকে সঙ্গে নিয়ে আফজাল হোসেনের রিপোর্ট। এই উচ্ছ্বাস 27 দিন পর কারামুক্তির। মুখে কিছু না বললেও ছাদ খোলা গাড়িতে হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন চিত্রনায়িকা পরিমণি। হাত মিলিয়েছেন ভক্তদের সাথে। মঙ্গলবার রাত 10টায় মুক্তির আদেশ পৌঁছায় কারাগারে। তখনই জেনেছেন সেই খবর। বুধবার আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে সকাল 9:31 সাদা গাড়িতে চড়ে বের হন তিনি। সঙ্গে ছিলেন তার আইনজীবী ও আত্মীয় স্বজন। মুক্তির আগে তার আইনজীবী জানান, রিমান্ডে তাকে নির্যাতন করা হয়নি। স্থায়ী মুক্তির জন্য চালানো হবে আইনি লড়াই। চার্জশিট আসলে তার জামিন মঞ্জুরের পদক্ষেপ অবশ্যই গ্রহণ করব, জামিন যাতে পার্মানেন্ট হয়। রিমান্ডে কোনো নির্যাতনের কোনো অভিযোগ করেছেন? না। পরীর মুক্তির খবরে বুধবার সকাল থেকেই কারা ফটকের সামনে জড়ো হন তার ভক্তরা। এক নজর দেখার জন্য অপেক্ষা করেছেন ঘন্টার পর ঘন্টা। যখন জেলগেট থেকে বের হো তখন হাত মেরে ভক্তদের শুভেচ্ছা জানাইছে। সবার লোকে হ্যান্ডশিপ করলো, তারপরে গাড়ির উপরে দাঁড়ায় হাইরা সেলফি নিল। আমার অনেক ভালো লাগে পরিমণিকে। আমার তার হাসিটা ভালো লাগে, তাকে ভালো লাগে। বেলা 1টার দিকে বনানীর বাসায় ফিরেন পরিমণি। সেখানেও ছিল উৎসুক জনতার ভিড়। তার আইনজীবী জানান, কারাগারে থাকায় মানসিকভাবে বিপর্যস্ত তিনি। এই মুহূর্তে যে মানসিকভাবে শারীরিকভাবে একটু সিক আছে, যার কারণে আপনাদের সঙ্গে আজ কথা বলবো না। গত 4 আগস্ট পরিমণিকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে মাদক মামলা করে সংস্থাটি। এই মামলায় 3 দফায় 7 দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। 3 বার জামিন চেয়ে না পেলেও 4র্থ দফায় নারী, অভিনেত্রী, অসুস্থ এই 3 বিবেচনায় জজ আদালত পরিমণিকে জামিন দেন। আফজাল হোসেন, সময় সংবাদ, গাজীপুর। এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে আজ উপস্থিত আছেন সহকর্মী আফজাল হোসেন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। আফজাল, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আফজাল, যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে গিয়ে, আজকে পরিমণি যখন জেলগেট থেকে বের হয়ে আসেন গাড়িতে করে, ঠিক তখন তার হাতে কিছু একটা লেখা আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্রে দেখতে পেয়েছি, আমরা প্রতিবেদনও দেখলাম। আসলে তার হাতে কি লেখা ছিল? আপনি একেবারে তার কাছাকাছি ছিলেন, সারাদিনই আপনি সংবাদ সংগ্রহ করেছেন, আপনি এই ব্যাপারটায় আসলে কতটুকু বলতে পারবেন? আসলে আজকে যখন পরিমণি 27 দিন পর কারামুক্ত হচ্ছিলেন, অন্য 8-10 জন আসামির মতো তিনি কিন্তু বের হননি। আমরা দেখেছি যে গাড়িতে করে তাকে নিয়ে আসা হয়েছে, গাড়িটির ছাদ খোলা ছিল, তিনি স্বভাবভঙ্গিতে নিজের স্টাইলে বের হয়েছেন।
বের হওয়ার পরে ভক্তদের সাথে হাত মিলিয়েছেন, সেলফি তুলেছেন। কিন্তু সবচেয়ে যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছে আমাদের গণমাধ্যমে, যেটি এসেছে এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমেও ভাইরাল হয়েছে, যেহেতু তার ডান হাতে কিছু একটা লেখা ছিল মেহেদি রং দিয়ে। সেই লেখাটি ছিল ডোন্ট লাভ মি বিচ। এই শব্দটি কেন লেখা ছিল সেটি নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা তৈরি হয়। আমরা পরিমণির সাথে কথা বলার চেষ্টা করেছি। পরিমণি বলেছেন যে এটি তিনি এই লেখার মাধ্যমে একটি বার্তা দিতে চেয়েছিলেন। কি বার্তা দিতে চেয়েছিলেন সেটি জানতে চাইলে পরিমণি বলেছেন যে তার চারপাশে অনেক দুমুখ সাপ রয়েছে, যারা মুখে ভালোবাসার কথা বলে কিন্তু অন্তরে বিষ রয়েছে। এবং তিনি এও বলছেন যে যাদেরকে তিনি বলেছেন বা যাদের জন্য এই বার্তাটি, তারা হয়তো এরই মধ্যে বুঝতে পেরেছেন। এরপরে তিনি গণমাধ্যমের সাথে খুব একটা কথা বলেননি। টেলিফোনে আমাদের সাথে যতটুকু কথা বলার সময় সুযোগ হয়েছে, তখন আমরা জিজ্ঞেস করলাম যে অন্য ৮-১০ জন আসামির মতো আপনি কেন বিমর্ষ ছিলেন না? অনেকে বলছিলেন তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে, তাহলে আপনি কেন এই বার্তাগুলো নিয়ে আসলেন? তখন পরিমণি বলেছেন যে তার কোনো ভয় নাই, কারণ সে কোনো অপরাধ করেননি, সে নির্দোষ বা তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। এবং তিনি বলেছেন তিনি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত, তবে কিছুদিনের মধ্যে হয়তো গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। আমরা এরই মধ্যে অনেক গণমাধ্যম কর্মী তার বাসায় কিন্তু রয়েছে। আফজাল, তিনি তার মামলা থেকে জামিন পেয়েছেন, অব্যাহতি পাননি। এখন কি প্রক্রিয়ায় গেলে পরে তিনি অব্যাহতি পেতে পারেন, কিংবা কোন প্রক্রিয়ায় মামলাটি গড়ালে তিনি আবারও আসলে শাস্তি পেতে পারেন, এই বিষয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? আসলে তিনি অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন, একবারে স্থায়ী যে মুক্তি পেয়েছেন এটি কিন্তু বলার সুযোগ নাই। আমরা যদি তার মামলার অগ্রগতির বিষয়টি দেখি তাহলে আমরা হয়তো কিছুটা ধারণা পাবো। পরিমণির মামলা তদন্তের অগ্রগতি এখন পর্যন্ত মোবাইল সহ ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক শেষ হয়েছে, তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আইনে বেঁধে দেওয়ার সময়ে পুলিশ রিপোর্ট, এই যে আইনে বেঁধে দেওয়ার সময়ে পুলিশ রিপোর্ট, আইনে কতদিন সময় বেঁধে দেওয়া আছে এটি হয়তো আমরা একটু পরে আলোচনা করব। আর কি মিলল তদন্তে, এই যে কি মিলল তদন্তে, 4 তারিখে 4 আগস্ট পরিমণিকে গ্রেফতার করা হয়েছে। এই যে 27-28 দিন তদন্ত হয়েছে, ডিবি করেছে প্রথমে তদন্ত, এরপরে সিআইডির কাছে গেছে। সিআইডির কাছেই আমরা জানতে চেয়েছিলাম, তারা বলছেন যে তদন্ত একেবারে শেষ পর্যায়ে, আর হয়তো কিছুদিনের মধ্যে এই মামলার চার্জশিট দাখিল করা হবে। এরপরে আমরা যেটি দেখাতে চাই যে মাদক মামলার বিচার প্রক্রিয়া কিভাবে হয়। মাদক মামলার বিচার প্রক্রিয়া তদন্ত শেষ করতে হয় 10 কার্যদিবস, 30 কার্যদিবস যদি মাদকটি কারো কাছ থেকে হাতে নাতে ধরা পড়ে, আর 60 কার্যদিবস হাতে নাতে ধরা না পড়লে প্রয়োজনে বাড়ানোর সুযোগ রয়েছে। এখন পরিমণির বাসায় যদি পুলিশের মামলা বা পুলিশের দাবি সঠিক ধরে থাকি, তাহলে পরিমণির বাসা থেকে মদ পাওয়া গেছে, আইএস পাওয়া গেছে, এলএসডি পাওয়া গেছে, তার মানে হাতে নাতে ধরা পড়েছে, এটা আমরা বলতেই পারি এবং রাষ্ট্রপক্ষও বলছে। তাহলে 30 কার্যদিবসের মধ্যে তাকে তদন্ত শেষ করতে হবে। হাতে কিন্তু আর 4 থেকে 5 দিন, অর্থাৎ 27 দিন হয়ে গেছে, আর 3 থেকে 4 দিন সময় রয়েছে। যদিও তদন্ত কর্মকর্তা চাইলে আদালতে আবেদন করে এই তদন্তের পরিসীমাটা 15 দিন বাড়াতেও কিন্তু পারবেন। এটি তদন্ত কর্মকর্তা বা মাদক আইনে ক্ষমতা দেওয়া আছে। আর বিচার প্রক্রিয়া যদি বলি, মুলতবি ছাড়াই বিচার কাজ চলবে, 3 কার্যদিবসের বেশি মুলতবি নয়। অর্থাৎ যেদিন এই মামলার চার্জশিট দাখিল করা হবে সেদিন থেকে টানা এই মামলার বিচার চলতে হবে বা বিচার করতে হবে। আর যদি অনিবার্য কোনো কারণ তৈরি হয় তখন শুধুমাত্র 3 কার্যদিবসের বেশি মামলাটি মুলতবি করা যাবে না, আর 90 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে। এটি এই মামলার আইনেরই বলা আছে। তবে 90 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে আমরা খুব একটা দেখিনি। আমরা দেখেছি যে এরপরে সময়গুলো আস্তে ধীরে বাড়ানো হয়, এরপরে 30 দিন বাড়ায়, এরপরের ধাপে আবার 25 দিন বাড়ায়, এইভাবে কিন্তু বাড়াতেই থাকে। বাড়ানোর ক্ষেত্রে যেটি নিয়ম হচ্ছে যে যদি বাড়াতে হয় তাহলে সুপ্রিম কোর্টকে জানাতে হবে এবং সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় সেটির জন্য দাঁড়াতে হবে। আর এই মামলাটি যদি পরিমণির বিরুদ্ধে প্রমাণিত হয়, পুলিশ যদি তাকে অভিযুক্ত করে চার্জশিট দেয়, তাহলে কি সাজা হতে পারে? রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন যে 1 বছর থেকে 5 বছর একটি ধারায়। পরিমণির বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছে মাদকের মামলা, এটি মূলত 2টি ধারায় করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। এই 2টি ধারার মধ্যে একটি ধারার সাজা হচ্ছে 1 বছর থেকে 5 বছর, আর আরেকটি ধারার সাজা হচ্ছে 6 মাস থেকে 1 বছর। তো তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে এই সাজার মুখোমুখি পরিমণি হতে পারেন। তো পরিমণির রিমান্ড নিয়ে আমরা দেখেছি যে বিতর্ক চলছে। পরিমণিকে মাদক মামলায় 3 দফায় 7 দিনের রিমান্ডে নেওয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। হাইকোর্ট বলেছেন 3য় দফায় যে 1 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এটি কোনোভাবেই যৌক্তিক হয়নি, পরিমণির ক্ষেত্রে এটি আইনের অপব্যবহার হয়েছে। কি বলেছেন আদালত সেটি নিয়ে আমার করা একটি রিপোর্ট রয়েছে, আমরা এখন সেই রিপোর্টটি দেখব।
মাদক মামলায় গ্রেফতারের পর ৩ দফায় ৭ দিনের রিমান্ডে ছিলেন পরিমণি। রিমান্ড চাওয়া হয়েছিল ১৯ দিন। গ্রেফতারের পর প্রথম দফায় ৫ আগস্ট ৪ দিনের রিমান্ড হয় তার। ৫ দিন পর আবারও নেওয়া হয় ২ দিনের রিমান্ডে। এরপর পাঠানো হয় কারাগারে। জেল থেকে আদালতে হাজির করে ১৯ আগস্ট তৃতীয় দফায় আবারও নেওয়া হয় ১ দিনের রিমান্ডে। ঘন ঘন রিমান্ডে নেওয়ার বৈধতা নিয়ে তাই হাইকোর্টের দ্বারস্থ হন বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, যার শুনানি হয় বুধবার। শুনানিতে আদালত বলেন, পরিমণির ক্ষেত্রে রিমান্ডের অপব্যবহার হয়েছে। আদালত বলেছেন, তৃতীয় দফার রিমান্ডের কোনো প্রয়োজনই ছিল না। তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের আবেদন করবে আর বিচারক তা মঞ্জুর করবে, এটা সভ্য সমাজে হতে পারে না। কোর্ট বলেছেন যে তৃতীয় দফায় রিমান্ডের নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এই ধরনের রিমান্ড এই সভ্য সমাজে চলতে পারে না। আদালত এও বলেছেন, পরিমণির রিমান্ডের আবেদন, বিচারকের আদেশ এবং মামলার সর্বশেষ অগ্রগতি জানতে চাওয়া হবে। রিমান্ড কেন তৃতীয় দফায় নেওয়া হলো বা টোটাল ১৯ দিনের মধ্যে কেন ৭ দিন কোন আইন বলে রিমান্ড দিয়েছেন, সেই ক্ষেত্রে আমরা হাইকোর্টের যে নজিরগুলো আছে, হাইকোর্টের যে রায়টা আছে এবং অ্যাপিলেট ডিভিশন সেই রায়টা যে দিয়েছিল সেইটা যেটা এখানে পান্না স্যার বলেছেন। কোনো আসামিকে কিভাবে জিজ্ঞাসাবাদ করা হবে তার একটি গাইডলাইন করে দিয়েছেন দেশের উচ্চ আদালত, কিন্তু রিমান্ডের ক্ষেত্রে তা মানতে দেখা যায় না। চিত্রনায়িকা পরিমণিকে দফায় দফায় রিমান্ডে নেওয়ার পর আবারও আলোচনায় আসে উচ্চ আদালতের এই নীতিমালা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রিচার্ড, হ্যাঁ আফজাল, প্রতিবেদনটা আমরা দেখলাম। এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, সেটি হচ্ছে গিয়ে আদালত বলেছেন যে এখানে পরিমণিকে যে রিমান্ডে দেওয়া হয়েছে বা রিমান্ডে নেওয়া হয়েছে সেটির অপব্যবহার হয়েছে। রিমান্ডে আসামিকে দেওয়ার পরে সেই রিমান্ডের ব্যবহার হচ্ছে, সদ্ব্যবহার হচ্ছে না অপব্যবহার হচ্ছে, এটি আসলে দেখভাল করে কারা? এটি নিয়ন্ত্রক সংস্থা কারা? এটি নিয়ন্ত্রণ সংস্থা হচ্ছে যখন হাইকোর্টের একটি গাইডলাইন রয়েছে, হাইকোর্টের গাইডলাইন অনুযায়ী আজকে আদালত যে কথাটি বলেছেন যে বিচারক এর কাছে তদন্ত কর্মকর্তা রিমান্ড চাইবেন আর বিচারক সেই রিমান্ডটি মঞ্জুর করবেন কোনো ধরনের বিবেচনা ছাড়াই। এটি সভ্য সমাজে হতে পারে না। তো রিমান্ডের অপব্যবহার হচ্ছে কিনা এটি দেখার দায়িত্ব বিচারক। যে বিচারক এই রিমান্ডটি মঞ্জুর করছেন তাকেই কিন্তু এই রিমান্ডের বিষয়টি দেখতে হবে। কিন্তু আমাদের বিচার ব্যবস্থায় এরকম খুব একটা দেখা যায় না। সাধারণত একটি মামলায় একজন আসামিকে সর্বোচ্চ 15 দিনের রিমান্ড নিতে পারবেন, কিন্তু এই ক্ষেত্রে দেখেছি যে একাধিক মামলায় দেওয়া হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, দফায় দফায় রিমান্ড নেওয়া হচ্ছে। এগুলো কিন্তু আমরা বিচার ব্যবস্থায় দেখছি এবং কিছু যে গাইডলাইন রয়েছে, গাইডলাইনের বিষয়টি আমরা আলোচনা করব একটু পরেই। আমরা যদি পরিমণির রিমান্ড নিয়ে যে বিতর্ক হয়েছে, আজকে হাইকোর্ট যে মন্তব্য করেছেন তার কিছু অংশ দেখাতে চাই। পরিমণির রিমান্ড বিতর্ক, পরিমণিকে এখন পর্যন্ত 3 দফায় রিমান্ডের আবেদন করেছে 19 দিন। এর মধ্যে 5ই আগস্ট 4 দিন, অর্থাৎ 4 আগস্ট গ্রেপ্তারের পর দিনই তাকে আদালতে হাজির করা হয়েছিল। এর পরের দিনই 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, 11 আগস্ট 2 দিন এবং 19 আগস্ট 1 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। এই যে 3 দফায় মোট 7 দিনের রিমান্ড কিন্তু পরিমণি ছিলেন। আদালতের প্রশ্ন, হাইকোর্ট যেটি জানতে চেয়েছেন যে এই তৃতীয় দফায় 1 দিন রিমান্ডে নেওয়ারটি আসলে যৌক্তিক হয় নাই। কারণ হচ্ছে যখন 19 আগস্ট তাকে রিমান্ডে নিয়ে বা 11 আগস্ট যখন তাকে 2 দিনের রিমান্ডে নিয়ে বা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার পর তাকে যখন আবারও আদালতে হাজির করা হলো তখন কিন্তু রিমান্ড চায়নি, তাকে কারাগারে পাঠানো হলো। কারাগারে পাঠানোর মোটামুটি 8 দিন পরে আবার তাকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হলো, নিয়ে এসে 1 দিন রিমান্ড চাওয়া হলো এবং আদালত বলছেন যে এটি কোনোভাবেই যৌক্তিক হয়নি, এটি কোনোভাবেই মানা সম্ভব নয়। কারণ বিচারক এই ক্ষেত্রে তার বিচারিক যে মনোভাব সেটি দেখাতে পারেননি, এরকমই কিন্তু আদালতের মনোভাব ছিল। আর রিমান্ড নিয়ে যেটি বলছিলাম রিচার্ড, যে রিমান্ডের নিয়ে উচ্চ আদালতের যে গাইডলাইন, যেটির প্রেক্ষাপটেই পরিমণির এই রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করা হয়েছে। আজ থেকে প্রায় 1 যুগ আগের ঘটনা, 1 যুগ আগে এই রায়টি দিয়েছিলেন, খুব সুন্দর একটি রায়। আদালত বলেছেন যে কাউকে যদি জিজ্ঞাসাবাদ করতে হয় তাহলে এই 3টি প্রক্রিয়া অনুসরণ করতে হবে: কারাগারের ভেতরের কাচ নির্মিত ঘরে জিজ্ঞাসাবাদ, কক্ষের বাইরে আইনজীবী ও নিকটাত্মীয় থাকতে পারবে বলছেন, আর জিজ্ঞাসাবাদের আগে ও পরে ডাক্তারি পরীক্ষা। এই যে 3টি গাইডলাইন, এই 3টি গাইডলাইন পরিমণির ক্ষেত্রে তো মানা হয়নি এবং অন্য আসামিদের ক্ষেত্রে অনেক সময় অপেক্ষিত থাকছে। এই কারণে আদালত কিন্তু মোটামুটি ক্ষুব্ধ ব্যক্ত করছেন। আরেকটি বিষয় বলে রাখি, এই 3টির ব্যতিক্রম কিন্তু আমরা বাংলাদেশে রয়েছে। একমাত্র যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে আমরা দেখেছি, যুদ্ধাপরাধী কোনো আসামিকে যখন জিজ্ঞাসাবাদ করতে হয়
তাকে সেফ রুমে নিয়ে যাওয়া হয়, সেফ রুমে তার পাশে আইনজীবী থাকতে পারেন। মানে হাইকোর্টের রাইটই শুধুমাত্র যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে মানতে আমরা দেখি, অন্য আসামিদের ক্ষেত্রে খুব একটা প্রয়োগ দেখি না। এক্ষেত্রে আইনজীবীরা বলছেন যে হাইকোর্টের এই গাইডলাইনটি যদি মানা হয় তাহলে রিমান্ডের নামে যে রিমান্ডের অপব্যবহার হচ্ছে, মানে কথায় কথায় যে রিমান্ড হচ্ছে, এটি কিন্তু কমে আসবে, এটি বলছেন রিচার্ড। আচ্ছা, ছোট্ট করে একেবারে আমাদের হাতে অল্প সময় রয়েছে, আপনি আমাকে এক কথায় উত্তরটা দেবেন। সেটা হচ্ছে গিয়ে বাড়ি ছাড়ার যে নোটিশটা পরিমণিকে দেওয়া হয়েছে, এ বিষয়ে তার কোনো বক্তব্য আপনারা জানতে হ্যাঁ, এই বিষয়ে পরিমণি বলেছেন যে তিনি যখন মুক্ত হয়ে বনানীর বাসায় আসেন তখন তিনি জানতে পেরেছেন যে 4 দিন আগে বাড়িওয়ালা তাকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছেন, এবং তিনি বলছেন যে তাহলে তিনি এখন যাবেন কোথায়, এই অল্প সময়ে তিনি কোথায় বাসা পাবেন, এবং তিনি এও বলেছেন তাহলে কি তিনি দেশ ছাড়বেন নাকি ঢাকা ছেড়ে অন্য কোথাও চলে যাবেন। এই মন্তব্যগুলো করেছেন। যদিও আমরা এখন পর্যন্ত বাড়ি ফেরার নোটিশটি বা বাড়ি খালি করার নোটিশটি এটি আমরা এখনো হাতে পাইনি, শুধুমাত্র পরিমণি এই অভিযোগটি গণমাধ্যমের কাছে করেছেন। আমরা আশা করি আনুষ্ঠানিকভাবে তার বক্তব্য আমরা কিছু সময় বাদে অবশ্যই পেয়ে যাব। আফজাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সামনে চমৎকার উপস্থাপনার জন্য। পরিমণি প্রসঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন সহকর্মী আফজাল হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জিয়াউর রহমান ৭৫-এর 15ই আগস্টের খুনিদের পুরস্কৃত করেছিলেন, আর বেগম খালেদা জিয়া আরেক ধাপ এগিয়ে গিয়ে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধুর খুনি কর্নেল রশিদকে মহান জাতীয় সংসদে নিয়ে এসেছিলেন। একাদশ জাতীয় সংসদের 14th অধিবেশনে প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন। আমরা একজন দক্ষ সংসদ সদস্যকে হারিয়েছি, যিনি একজন প্রবীণ সংসদ সদস্য হিসেবে অনেক নবীন সংসদ সদস্যদের তিনি ট্রেনিং দেওয়া বা বুদ্ধি পরামর্শ দেওয়া সেটাও তিনি দিয়েছেন। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো যে তিনি যে এলাকা থেকে নির্বাচন করতেন, এই চান্দিনা এলাকা, সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে খুনি কর্নেল রশিদ তার বাড়ি। 1996 সালের 15ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটা নির্বাচন হয়, একটা ভোটারবিহীন নির্বাচন। সারা বাংলাদেশে সেনাবাহিনী নামিয়ে দিয়ে প্রশাসন গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে সেই নির্বাচনটা করা হয়। সেই নির্বাচনে ওই চান্দিনা থেকে কর্নেল রশিদকে সংসদ সদস্য করে পার্লামেন্টে নিয়ে আসে এবং বিরোধী দলের নেতার আসনে খালেদা জিয়া বসিয়েছিল। 15ই আগস্টের খুনিদেরকে যেমন জিয়াউর রহমান ইন্ডেমনিটি দিয়ে পুরস্কৃত করেছিল, বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে, এবং খালেদা জিয়া বোধহয় তার থেকে আরও এক ধাপ উপরে যে জনগণের পার্লামেন্ট, সেইখানে একজন খুনিকে এনে বসায়। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ পাওয়া গেলে তার ছবি, পোস্টমর্টেম রিপোর্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখানোর চ্যালেঞ্জ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নিজের উচ্চভিলাষী কর্মকাণ্ডের জন্যই জিয়াউর রহমান জনগণের কাছে ভিলেন হিসাবে পরিচিতি পেয়েছেন। একই দিন আলাদা এক অনুষ্ঠানে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসতে বিএনপির প্রতি আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ থাকা না থাকা নিয়ে কয়েকদিন ধরেই সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে চন্দ্রিমার সমাধিতে মরদেহ থাকার প্রমাণ দিতে হবে বিএনপিকে। বুধবার নিজ মন্ত্রণালয়ে অপারেশন জ্যাকপট নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে আবারও এ প্রমাণ দাবি করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। বিএনপির সেক্রেটারি জেনারেল সাহেব বলেছেন যে সেই লাশ পাওয়া গিয়েছে, তো ছবি দেখান, কারণ রাষ্ট্রপতি তো ছিলেন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রমাণ চাইলে এ বিষয়েও কথা বলেন মন্ত্রী। উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না, কারণ জাতি জানে। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যিনি আমার অধীনে যুদ্ধ করেছে, ওনাকে আমি জিজ্ঞেস করার জন্য বলবো। হাসান উদ্দিন সরকার এখনো বিএনপির প্রেসিডেন্ট গাজীপুর জেলার, ওনাদেরকে জিজ্ঞেস করে নিলে আমি খুশি হব। একই দিন নিজের সরকারি বাসভবনে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন জিয়াউর রহমান নিজের কর্মকাণ্ডের কারণেই বিতর্কিত হয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াকে আওয়ামী লীগ কখনো বিতর্কিত করেনি। উচ্চাভিলাষী এবং অপরিণামদর্শী কর্মকাণ্ডের দ্বারা জিয়া নিজেই ভিলেন হিসেবে
জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছেন। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের রাজনীতি ছেড়ে বিএনপিকে সুস্থতার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি বিএনপিকে অভিনন্দন জানাই। বিএনপি যে এতদিন ধরে যে অপরাজনীতি, জঙ্গি আশ্রয়ী রাজনীতি, সন্ত্রাসী রাজনীতি নির্ভর যে রাজনীতি করে আসছিল, আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের প্রত্যাশা থাকবে সেই রাজনীতি থেকে বেরিয়ে আসবে। শিগগিরই মূল নকশা অনুযায়ী সংসদ ভবনের আশপাশ থেকে সব কবর সরিয়ে নেওয়া হবে বলে জানান সরকারের মন্ত্রীরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জিয়াউর রহমানের লাশ নিয়ে কথা বলার আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে মুক্তিযুদ্ধে অংশ নেয়ার প্রমাণ দিতে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি নেত্রীকে মুক্ত করাই এখন দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু জিয়ার সমাধিতে লাশ আছে কি নেই সেই প্রশ্ন। বিএনপির প্রতিষ্ঠার ৪৩তম বার্ষিকীর দিনেও একই ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্যে জড়িয়েছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল। দলের প্রতিষ্ঠাতা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন মহাসচিব সহ সিনিয়র নেতারা। এ সময় গণমাধ্যমের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জিয়ার মাজার ইস্যুতে ক্ষমতাসীনদের বক্তব্য দুঃখজনক। প্রশ্ন তোলেন মুক্তিযোদ্ধা মন্ত্রীর মুক্তিযুদ্ধ করা নিয়েও। নিকৃষ্ট রুচিতে বাদে এটা জাতির দুর্ভাগ্য যে আজকে স্বাধীনতার ঘোষক বীরুত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্কে এই ধরনের কথা বলা হয়। এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু না। উনাকে ওনার চ্যালেঞ্জকে নিজেকে গ্রহণ করতে পারেন। উনি মুক্তিযোদ্ধা ছিলেন, ওটা উনি প্রমাণ করুন। লেট হিম প্রুভ দ্যাট হি ওয়াজ এ ফ্রিডম ফাইটার। শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে ও বেগম জিয়াকে বন্দী করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার বিরুদ্ধে মিথ্যা মামলার কারণে তিনি আজকে কারাবন্দী হয়ে আছেন। এখন বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ হচ্ছে দেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা এবং গণতন্ত্রের আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। এদিকে বিএনপির কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হয়নি বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিএনপি বা যারা এখানে এসেছেন শ্রদ্ধা জানাতে, তারা কিন্তু বাধাহীনভাবে এখানে প্রবেশ করেছেন। তারা তাদের কর্মসূচি যথাযথভাবে সম্পূর্ণ করে তারা চলে গেছেন। একই দিন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হেলথ সেন্টারের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দুদফায় পেছালো করোনা পরিস্থিতিতে বাংলাদেশ ভারত বেসামরিক বিমান চলাচল। আজ আন্তঃমন্ত্রণালয় সভা শেষে পররাষ্ট্র সচিব সময় সংবাদকে জানান, করোনায় স্বাস্থ্য প্রোটোকল এবং এয়ারলাইন্সগুলোর প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় ৩রা সেপ্টেম্বর শুরু হচ্ছে না দুই প্রতিবেশী রাষ্ট্রের বিমান চলাচল। তবে আগামী সপ্তাহের মধ্যেই চালু হওয়ার আশা প্রকাশ করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছে ফাইজারের ১০ লাখ ডোজ টিকা। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর গত ১৪ এপ্রিল ভারতের সঙ্গে সব ধরনের বিমান চলাচল স্থগিত করে ঢাকা। ৪ মাস পর দুদেশের কোভিড-১৯-এর প্রকোপ কমে আসলে গত ৪ আগস্ট সীমিত পরিসরে এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট শুরুর জন্য ভারতকে চিঠি দেয় বাংলাদেশ। ২২ আগস্ট ঢাকা বিমান চলাচল নিশ্চিত করলেও ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ছাড়পত্র না মেলায় পিছিয়ে যায় সেই তারিখ। ২৮ আগস্ট দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে সেপ্টেম্বরের ৩ তারিখে যাত্রী পরিবহন শুরুর ঘোষণা দেয়। এক্ষেত্রে দুই দেশের যাত্রীরা বাংলাদেশ বা ভারতে অবতরণের পর তৃতীয় কোনো দেশে যেতে পারবে না। ভারত কলকাতা, চেন্নাই, দিল্লি ৩টি রুটে সপ্তাহে ৭টি ফ্লাইট প্রাথমিকভাবে চালুর কথাও জানায়। ওরা একটু সময় নিয়েছে, তো রিসেন্টলি আমাদেরকে জানিয়েছে তাদের নাম্বার অফ ফ্রিকোয়েন্সিসটা জানিয়েছে, দিল্লি, চেন্নাই এবং কলকাতা। আর ওরা বোধহয় 7টা ফ্লাইট অপারেট করতে চায়। বুধবার এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে পররাষ্ট্র সচিব সময় সংবাদকে জানান, ভারতের শর্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের প্রস্তুতিতে আরও সময় লাগবে। ৩ তারিখের ডেটটা হয়তো পারা যাবে না, তারপরেও যত শীঘ্র সম্ভব, হয়তো ম্যাক্সিমাম 7 দিন লাগতে পারে। এয়ারলাইন্সের প্রিপারেশন এসেছে, আমাদের নিজস্ব কিছু প্রিপারেশন আছে, বিশেষ করে যে হেলথ প্রোটোকলের যে ব্যাপারগুলো আছে সেগুলো দুই দেশে যদি আইডেন্টিক্যাল করতে হয় তাহলে একটু সময় লাগবে। এদিকে বুধবার বিকেলে কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে আন্তর্জাতিক টিকা সুবিধা কোভ্যাক্সের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ১০ লক্ষ ডোজ ফাইজারের টিকা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার এবং স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানী ও আশেপাশের এলাকার ডেঙ্গু রোগীর চাপে হাসপাতালে হিমশিম অবস্থা। বেড়েই চলেছে রোগীর সংখ্যা। সবশেষ ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৩০০ জন।
মারা গেছেন ৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৪৫ জনের মৃত্যু হলো। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগীদের বেশিরভাগই রাজধানীর যাত্রাবাড়ি জুরাইনের বাসিন্দা। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের ডেঙ্গু ইউনিট, হাসপাতালের ওয়ার্ড থেকে মেঝে সবখানেই ডেঙ্গু আক্রান্ত রোগী, যেন তিল ধারণের ঠাঁই নেই। আক্রান্তদের বেশিরভাগই এসেছেন রাজধানীর যাত্রাবাড়ি, জুরাইন ও মুগদা এলাকা থেকে। ঢাকার মধ্যে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় 4টি হাসপাতালে সেবা দেওয়ার কথা থাকলেও শুধুই একটি হাসপাতালে পুরোদমে সেবা দিচ্ছে। এ কারণেই চাপটা অন্য হাসপাতালের থেকে কয়েক গুণ বেশি। ঢাকা মেডিকেল নিয়ে গেছিলাম, বলছি তাদের কাছে চিকিৎসা হয় না, পরে আসছি। প্রথম দিন বাড়তি ছিল আর কি, একটু কমছে। আজকে 5 দিন ধরে জ্বরে ভুগতেছি। যারা আক্রান্ত হয়েছেন তাদের সবার অভিযোগ সিটি কর্পোরেশনের দিকে। অন্যদিকে ডাক্তাররা জানালেন তাদের হিমশিম অবস্থার কথা। যদিও সিটি কর্পোরেশন থেকে মশা নিধক ঔষধ ছিটানো হচ্ছে, কিন্তু এটা প্রয়োজনের তুলনায় মনে হচ্ছে যে অনেকটা অপ্রতুল। 5 ব্যাগ দেওয়া হয়েছে, আরও 4 ব্যাগ লাগবে তার। প্লাটিলেট যদি 35,000 থেকে আর কমে 20,000-এর নিচে চলে আসে, তাহলে রক্ত দেওয়ার জন্য বলছে। সাধারণত জ্বর নিয়ে ভর্তি হচ্ছে, দেখা যাচ্ছে যে বমি, জ্বর। কোভিডের ইয়েতে তো কমে আসছে আল্লাহর রহমতে, কিন্তু ডেঙ্গুটা এখনো কমের দিকে যায়নি। এদিকে বিশেষজ্ঞরা বলছেন আগামী 15 দিন বাড়তে পারে এডিস মশা। সিটি কর্পোরেশনের যে মশক নিধন কার্যক্রম, জনগণ এর মশা নিধন কার্যক্রম, এই সবগুলো প্রক্রিয়ায় সমন্বিতভাবে একসাথে চলমান থাকতে হবে। যদি আমরা এটিকে চলমান না রাখি তাহলে ডেঙ্গু আরও বেড়েও যেতে পারে। গত 24 ঘন্টায় শুধু মিটফোর্ড হাসপাতালে 184 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। সারা দেশে ডেঙ্গু আক্রান্ত 10,000 ছাড়িয়েছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। হলমার্ক কেলেঙ্কারিতে পরোয়ানাভুক্ত আসামিকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে র্যাব। তাকে জিম্মি করে 1 কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে ভুয়া 2 সাংবাদিককেও আটক করা হয়। অভিযানে 95 লাখ টাকার চেক, নগদ 5 লাখ টাকা, ক্যামেরা সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে র্যাব। প্রায় 9 বছর আগে রাষ্ট্রীয় মালিকানার সোনালী ব্যাংক থেকে অভিনব কৌশলে ঋণের নামে 3,000 কোটি টাকা হাতিয়ে নেয় হলমার্ক গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠান। এখনও সেই টাকা উদ্ধারে তেমন কোনো অগ্রগতি নেই। মূল হোতা তানভীর সহ কয়েকজন আছেন কারাগারে, তবে পলাতকও আছেন কেউ কেউ। পরোয়ানাভুক্ত এমন পলাতক আসামি আব্দুল মালেক। আর এই তথ্য পুঁজি করে সাংবাদিক নামধারী একটি চক্র অজ্ঞাত স্থানে নিয়ে মালেকের কাছে 1 কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে আসামির অবস্থান গণমাধ্যমে প্রকাশ করার হুমকি দেয় তারা। পরে মালেকের এক আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার উত্তরার এক হোটেলে অভিযান চালায় র্যাব 1। ভিকটিমের আত্মীয় স্বজন জানায় যে যারা অপহরণ করেছে, অপহরণকারী চক্র কোটি টাকা দাবি করছে। এই তথ্যের প্রেক্ষিতে র্যাব 1-এর গোয়েন্দা দল তাদের গোয়েন্দা কার্যক্রম শুরু করে এবং র্যাব 1-এর একটি আভিযানিক দল গতকালকে বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ ইকবাল হোসেন ও তার সহযোগী মোহাম্মদ আমিরুল ইসলামকে গ্রেফতার করে। আটক ইকবাল চক্রের মূল হোতা হলেও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির চক্রে 10-15 জন সক্রিয় বলে জানায় র্যাব। অনৈতিকভাবে বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেল করেছে, বিভিন্ন অনৈতিক কার্যক্রমে কাউকে লিপ্ত করে ছবি তুলে ব্ল্যাকমেল করেছে। এই 2 জন সহ যেই 10 থেকে 15 জনের আমরা যে তথ্য পেয়েছি, তাদের বিরুদ্ধে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি এবং আমরা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব। গ্রেপ্তার হওয়া হলমার্ক কেলেঙ্কারি মামলার পলাতক আসামি মালেককেও পুলিশে সোপর্দ করা হবে বলে জানানো হয়। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে বরখাস্তকৃত ওসি প্রদীপের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনে দুদকের করা মামলার চার্জশিট আমলে নিয়েছেন আদালত। একই সঙ্গে প্রদীপের জামিন নামঞ্জুরের পাশাপাশি এই মামলার অপর আসামি স্ত্রী চুমকি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। বুধবার দুপুরে পুলিশের কড়া পাহাড়ে বরখাস্তকৃত ওসি প্রদীপ দাসকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম 2-এর সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজউদ্দিন গত 26 জুলাই আদালতে দেওয়া চার্জশিটে 49,58,957 টাকা সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়া এবং 2,35,58,417 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অন্যকে স্থানান্তরের অভিযোগ আনেন প্রদীপ ও চুমকির বিরুদ্ধে। শুনানি চলাকালে প্রদীপের জামিনের আবেদন জানালে তা নামঞ্জুর করা হয়। মানি লন্ডারিং করেছে এবং তার ক্ষমতার ব্যবহার করেছে, ডিটেইলস আমরা উল্লেখ করেছি, স্যার সেটা বিবেচনা করে মামলা আমলে গ্রহণ করেছে। চার্জশিট শুনানিতে প্রদীপের আইনজীবীরা দাবি করেন এই ঘটনার সাথে প্রদীপের কোনো সম্পৃক্ততা নেই। ডাইরেক্টলি প্রদীপ দাসের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সুতরাং তাকে 14/9 থেকে কাস্টডিতে আছে,
বছরের কাছাকাছি ওনাকে জামিন দেওয়া উচিত। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার অভিযোগে মামলা হলে তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপ দাস আদালতে আত্মসমর্পণ করেন। এরপর থেকে প্রদীপ কারাগারে রয়েছে। শুনানি শেষে কড়া নিরাপত্তার মধ্যে প্রদীপকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে যমুনার পানি বেড়ে টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়ার নদী তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রতিদিনই বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। যমুনার পাশাপাশি বিভিন্ন নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বন্যা কবলিত হচ্ছে নতুন নতুন এলাকা। দেখে মনে হতে পারে নদীর স্রোত, কিন্তু এটা আসলে বানের পানি। তলিয়ে গেছে এলাকার রাস্তা আর জমি, পানির মধ্যে ভাসছে বাড়িঘর, নৌকাই এখন যাতায়াতের সঙ্গী। ভারী বৃষ্টি আর উজানের ঢলে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে যমুনার পানি। এতে টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন এলাকা বানের পানিতে বিপর্যস্ত। বন্যা কবলিত টাঙ্গাইলের ৬টি উপজেলা। চরম দুর্ভোগে সিরাজগঞ্জ জেলার ৫ উপজেলার লক্ষাধিক মানুষ। একই দুর্দশায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা কামলাপুর, চালুয়াবাড়ি, কুর্নিবাড়ি ইউনিয়নের বাসিন্দারা। পানি উঠে সব মরে মেলা করছে, সবজি টবজি তো মানে একদম সবগুলা ডুবে হয়ে গেছে, গাছটা সব মরে গেছে। আশ্রয়ের স্থানটুকু হারিয়ে কোনো রকমে বাঁধের উপর মাচা তৈরি করে মানবেতর জীবন কাটছে বানভাসীদের। আশায় বুক বেঁধে আছে কবে পানি কমবে, কবে ঠাঁই হবে তাদের স্বপ্নের ঘরটিতে। অপেক্ষায় না থেকে বগুড়ার সারিয়াকান্দির বাসিন্দারা কমর বেঁধে নেমে পড়েছেন বাঁধ নির্মাণে। সিলভার পানি নিয়ে এরকম খাবার নাই, মাছা টাছা করে আসছিলাম, মাছা বাইসা উঠছে, আর কি করব। শুকনো খাবারের পাশাপাশি বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। দীর্ঘদিন হয়ে গেলেও এখনো কোনো সহায়তা পাচ্ছেন না এলাকাবাসী। বাড়ি আসছিল সেটা ভেঙে গেছে, নদীর গর্ভে গেছে, পাক করার জায়গার মতো পরিস্থিতি নেই। অসময়ের এমন বন্যায় চরম দুশ্চিন্তায় দিন কাটছে বন্যা কবলিত মানুষদের। প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। লাবিব হাসান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 27 দিন পর কারা মুক্তির উচ্ছ্বাস চিত্রনায়িকা পরিমণির। হাতে মেহেদির লেখায় দিলেন নতুন বার্তা। রিমান্ডের অপব্যবহার হয়েছে পর্যবেক্ষণ উচ্চ আদালতের। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশের প্রমাণ দিতে আওয়ামী লীগ বিএনপি পাল্টাপাল্টি চ্যালেঞ্জ। দলটির 43তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা। এই ছিল রাতের সময়ে, সঙ্গে থাকুন সময়।